আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত ফুটবল প্লেয়ার মনোজ মোহাম্মদ। এই মনোজ মোহাম্মদ আমাদের হচ্ছে রাজগঞ্জে ওনার বাড়ি। তো এই রাজগঞ্জ থেকে এখন উনি হায়দ্রাবাদ এফসিতে খেলছেন। আমরা ওনার মুখ থেকেই শুনে নিচ্ছি ওনার এই যে দীর্ঘ জার্নি, সেই দীর্ঘ জার্নির ইতিবৃত্তান্ত কী রয়েছেন আমরা মনোজবাবুর কাছ থেকে শুনে নিব। মনোজবাবু, আপনাকে স্বাগত আমাদের আমুদরিয়া নিউজে। থ্যাংক ইউ। তো আপনি রাজগঞ্জ হচ্ছে আমাদের একদম প্রত্যন্ত জলপাইগুড়ি, সেখান থেকে আপনি হায়দ্রাবাদ এফসিতে এখন খেলছেন। এই যে লং জার্নি, একবারে তো ওখানে যাননি, আপনি স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্লাব হয়ে খেলতে খেলতে আপনি আজকে ওখানে পৌঁছে গেছেন। আপনি একবার বলুন যে কিভাবে আপনার এই জার্নিটা হলো। দেখো, আমার যখন বয়স 7 আমি তখন থেকে ফুটবল খেলি। আমার ফুটবল খেলার একটা ইন্টারেস্ট ছিল আলাদা রকমের। তো আমার যে স্যার ছিল উত্তম চক্রবর্তী, তো সে শুধু আমাকে না, আরও অনেক ছেলেদের সে হেল্প করতো। মানে আমাদের একাডেমিতে প্র্যাকটিস হতো রাজগঞ্জ ওয়েলফেয়ার বলে একটা অর্গানাইজেশন আছে, সেখানে আমাদের প্র্যাকটিস হতো। 2007 থেকে আমরা সেখানে প্র্যাকটিস করি রাজগঞ্জ ওয়েলফেয়ারে। তারপর প্র্যাকটিস করতে 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 আমার তো সেরকম স্বার্থ ছিল না একটা নতুন বোর্ড কিনবো বা জার্সি কিনবো। তখন আমার স্যার আমাকে সাপোর্ট করতো, যে একটা নতুন বোর্ড দিত, জার্সি প্যান্ট দিত আমাদেরকে প্র্যাকটিস করার জন্য। 2010-এ ইস্ট বেঙ্গল আন্ডার-14 টিম আসে রাজগঞ্জে। তো সেই সময় আমি সিলেকশন হয়ে 300 জন আসছিল সেখানে রাজগঞ্জে। পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 300 জন আসছিল। সিলেকশনটা কোথায় হয়েছে? রাজগঞ্জ স্কুল মাঠে, রাজগঞ্জ এমএন হাই স্কুল মাঠে। হ্যাঁ, তো সেইখানে 14 জনকে নিয়েছে, সেখানে আমি ছিলাম একজন। তো তারপরে খেলতে খেলতে ধরো আমি আন্ডার-19-এ যাই 2016 সালে। 2016 সালে জানুয়ারিতে আমার বাবা মারা যায়। আমি ফেব্রুয়ারিতে 16 সালেতে ইস্ট বেঙ্গলে যাই আন্ডার-19 টিমে আইপিএল খেলতে। তো তারপরে ওইখান থেকে খেললাম 2 বছর, আন্ডার-19 খেললাম। 1 বছর আমি ক্যাপ্টেন থাকি আন্ডার-19 ইস্ট বেঙ্গল টিমে। সেই বছর আইপিএল চ্যাম্পিয়ন হই আমরা, আমার ক্যাপ্টেনে। তো তারপরে আমি ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে জয়েন করি 2018 সালে। তারপরে ইস্ট বেঙ্গল থেকে এখন আপনি হায়দ্রাবাদ এফসিতে গেলেন। ইস্ট বেঙ্গলে আমি 2 বছর কন্টিনিউ খেলি। একটা কোচ ছিল ফরেনার, আলেজান্দ্রো বলে একজন কোচ ছিল স্প্যানিশ, সে আমাকে সিলেকশন করছিল। ওখানে ইস্ট বেঙ্গল নিয়েছিল। আমি 2 বছর খেলার পরে দেন আমি জয়েন করি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখানেও আমি 2 বছর খেলার পরে আমাকে হায়দ্রাবাদ অফার করে আইএসএলে। দেন তারপরে আমি হায়দ্রাবাদে জয়েন করি। তো আপনি এই যে ছোটবেলায় আপনাদের বাবা মা তো সেই মানে এগুলোর পিছনে তো একটা ভালো ইনভেস্টমেন্ট দরকার, কারণ এইসব জায়গায় পৌঁছাতে গেলে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেপেলে আছে, তারাও এই জায়গায় পৌঁছাতে পারে না। তো আপনার তো এই নিশ্চয়ই স্ট্রাগলটা অনেক কষ্টকর ছিল। তো সেটা কি বাবা মার বিষয়ে মানে ভূমিকা? অবশ্যই। আমার বাবা মা, আমার 2টা দিদি আছে, তারা আমাকে মানে প্রচুর হেল্প করেছে। তারা মানে আমাকে সব সময় আমার বাবা মারা যাওয়ার পরেও তো মেন গার্জিয়ান যখন বাড়ির থেকে চলে যায় তখন বাড়িতে একটু প্রবলেম হয়। দেন আমার বাবা দোকান করতো, তা আমার দিদি বা আমার মা তখন দোকান সামলাইতো। আমার একটা ছোটো জামাইবাবু আছে, সেও আমার দোকান সামলায়, আমাদের বাবার দোকানটা সামলায়। তো আমাকে কোনোদিনও আটকায়নি, বাধা দেয়নি যে তুই ফুটবল খেলিস না, তুই যাইস না। আমাকে আরও ওরাই উঠায় দেয় যে তুই যা প্র্যাকটিস করতে যা, তুই যা খেল, তুই ভালো করে খেল। ওরাই আমাকে আরও পুশ করে পিছন থেকে আর কি। তো আমার সবার আগে মা, বাবা, আমার দিদিকে খুব ধন্যবাদ, যে আমি খুব লাকি যে আমি তাদেরকে পেয়েছি এবং আমাকে এতটা সাপোর্ট করে তারা। আপনি তো শুনলাম যে 7 বছর থেকেই আপনি মানে ফুটবলের প্রতি আপনার এই যে আগ্রহটা। তো এখন মানে বর্তমান যে জামানা, সেটাতে মানে ক্রিকেটের দিকে বেশি ছেলেপেলেগুলো ঝুঁকে আছে। তো আপনি ফুটবলের দিকেই কেন? ফুটবলের দিকে কারণ আমি ছোট থেকেই খুব ফুটবল পছন্দ করতাম। আমাদের পাড়ায় খেলতাম বা এদিক ওদিক গলি ফুটবল হয় না, গলি ফুটবলই খেলে বেড়াতাম আর কি। তো সেইখান থেকে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার স্যার গেম টিচার উত্তম চক্রবর্তী, সে আমাকে বলে তুই মাঠে প্র্যাকটিস কর, তোর প্রতিভা আছে, তুই হতে পারিস, এরকম বলছিল আমাকে। দেন আমি সেই কথাটা মাথায় ছিল, আমি ওইভাবে কন্টিনিউ 7 ঘন্টা 8 ঘন্টা এভরিডে ট্রেনিং করে গেছিলাম। আমি সেই সময় ঝড় বৃষ্টি রোদ্রু যাই থাক, আমি মাঠের মধ্যে থাকতাম প্রত্যেকটা দিন। আমি ইভেন কি আমার বাবা দোকান করতো মেলায়, যেমন হ্যাঁ না আশেপাশে যে মেলাগুলো হয় সেগুলো আমি বাবার সাথে যাইতাম, হেল্প করতাম বাবাকে। তো সারা রাত মেলা জাগার পরেও দোকানদারি করার পর আমি সকালে প্র্যাকটিস করতাম আর কি। তো এটা আমাকে ভালো লাগছে। স্যার বলতো যে তুই ঠিক আছে প্র্যাকটিস কর, যদি একটা বড় প্লেয়ার হতে চাইস তো 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন টিমগুলোতে খেলতে হবে। তো আমারও বলছে যে ওরা পারছে, তুই কেন পারবি না, তুইও ট্রাই কর, তুইও পারবি। তো সেটা আমার মনে একটা জেদ ছিল যে আমাকেও খেলতে হবে বড় টিমে। ঠিক। আপনি মানে তার সাথে সাথে পড়াশোনাটাও নিশ্চয়ই চালিয়ে গেছেন? হ্যাঁ, আমি স্কুলেই পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, বাট কলেজ আমি কমপ্লিট করতে পারিনি, কারণ খেলার দিকে পুরো ফোকাস করে গিয়েছিলাম। বাট আমার আমার ইচ্ছা ছিল কমপ্লিট করার জন্য, কিন্তু আমি সেটা পারিনি করতে। তো এটাই আর কি। আচ্ছা, তা আপনি মানে আপনার একটা আমি ছোট্ট ভিডিও দেখলাম, সেখানে আপনি বলেছেন যে
আপনার হিস্ট্রি সাবজেক্টটা খুব ভালো লাগতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাথটা আপনার ক্ষেত্রে একটু খুব বাজে লাগতো কারণ আমি ম্যাথ পারতাম না। আমি অত ভালো পারতাম না, আমি অত ভালো স্টুডেন্টও না পড়াশোনার দিক দিয়ে। আমি শুধু আমি বললাম না, আমি 7-8 ঘন্টা শুধু ইয়ে করতাম, মানে মাঠেই পড়ে থাকতাম, খেলাধুলা, জিম, ট্রেনিং, এইসব সারা দিন প্রত্যেক দিন আমি এইসবই করতাম। পড়াশোনার দিকে রাত্রেবেলা একটু ক্লান্ত হইতাম, তো সেরকম টাইম দিতে পারতাম না। আর স্টোরি ভালো লাগতো আমার ছোটবেলা থেকেই, বাট আমি ম্যাথ, আমার আই হেট ম্যাথ, আমি পছন্দ করি না। যাই হোক, তো এখন মানে ওখানে যে খেলছেন ওখানে মানে কমিউনিকেশনে কি কোনো অসুবিধা হয়? না, সেটা হয় না। এটা বিভিন্ন দেখো, জায়গার প্লেয়ার যেমন রয়েছে যারা হ্যাঁ ফরেন প্লেয়ারও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মানে কিভাবে ওদের সঙ্গে কমিউনিকেশন? প্রথম প্রবলেম হতো যখন আমি 2018 সিনিয়র টিমে জয়েন করি। তো একটা প্লেয়ার আসলো, জনি অ্যাকোস্তা বলে নাম। তো ওর বাড়ি হচ্ছে কোস্টারিকা। হ্যাঁ, তো ও 2বার ওয়ার্ল্ড কাপ খেলেছে, বিশ্বকাপ। একটা হচ্ছে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ আর একটা হচ্ছে রাশিয়ান ওয়ার্ল্ড কাপ। ও 2বার ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো তার পাশে আমি খেলতে পারছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমি রাজগঞ্জের ছেলে হয়ে যে আমি ওর পাশে খেলছি, তো দুটো এত বড় বড় প্লেয়ার ও আমাকে দেখাইতো ওর ফোনে, ওর ভিডিও, মেসির সাথে খেলছে, নেইমারের সাথে ও খেলেছে। মানে এটা অনেক বড় ব্যাপার কিন্তু আমার কাছে, যে আমি রাজগঞ্জের ছেলে ওর সাথে আছি, বসে আছি, এটা আমার খুব ভালো লাগছে। তো আমি ওকে শুনতাম যে কি করে আরো ডেভেলপ করব, কি করা যায়। ভাষার প্রবলেম হয়তো, ভাষা যেমন আমি অত ভালো তখন বুঝতাম না, কিন্তু আমাকে সাপোর্ট করতো যারা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল বা যারা সিনিয়র প্লেয়ার ছিল, তারা আমাকে সাপোর্ট করতো ভাষার দিক দিয়ে। আর আপনার হচ্ছে আমি একটা জিনিস দেখছি যে খাওয়া দাওয়া নাকি অনেক রেস্ট্রিকশন আছে, যেটা ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে আপনার শরীরকে ফিট রাখতে হবে যাতে ঠিকমতো মুভমেন্ট করতে পারেন। তা খাওয়া দাওয়ার ক্ষেত্রে মানে ইচ্ছা হয় না যে যেগুলো খাবার ওখানে ব্যারিকেড করে রাখছে সেগুলো অন্য সময় ফাঁকা টাইম পেলে খেয়ে নেন? ইচ্ছা তো হয়, কিন্তু খেতে পারি না গো। আচ্ছা, এটা একটু কষ্ট হয় আমাদের। মানে আমরা খেলার পরে খাই, লাইক ধরো কোনো ম্যাচ হয়ে যায় তখন খেতে পারি, খেলার আগে এগুলো হয় না, সেই মানে প্রবলেম হয়ে যায়। খেলার আগে যদি আমরা বলে কিছু খাই, লাইক বিরিয়ানি, ফুচকা বা আরো যেগুলো জিনিস আছে আর কি, তেলে ভাজা জিনিস, এগুলো বেশি খাওয়া যায় না। আমরা মাঠে 90 মিনিট যখন দৌড়াই না, এগুলো প্রবলেম হয়, সেটা আমরা নিতে পারি না মাঠের মধ্যে আর কি। তো আমরা যখন খেলতে নামি তখন পুরো ডায়েট চলে, ধরো সিদ্ধ মাছ, সিদ্ধ মাংস, লবণ দিয়ে সাদা মাছ, মাংস এরকমই হয়, কোনো মশলা মশলা নাই। হালকা রাইস, 2 চামচ রাইস, এগুলোই চলছে। আর বেশি ফল ফ্রুট, এগুলোই জুস ফুস এইসব দিয়েই আমরা চলছে, এগুলোই খাই আমরা সব। মানে যত প্লেয়ার আছে, আমরা তো একটু হলো নুকাই, একটু খাই নিলাম এদিক ওদিক করে, বাট বিদেশি গুলো তো ওরা তো আরো স্ট্রিক্ট, ওরা মানে এইসব হাতে দেয় না, ওরা পুরোটাই মেনটেন হ্যাঁ করে পুরো চলে। মেনটেন করে, হ্যাঁ এইসব খাওয়া ডায়েট চাইট দিয়ে। আচ্ছা, তো এই এখন যে আপনারা বাড়ি আসেন, তো বাড়ি আসলে ওখানকার লোকজন ধরে না যে আমার সঙ্গে একটু খেলো, বা যেটা হয় আর কি মাঠে যে নিজেদের লোককে হাতে পেয়ে গেল, পাড়ার ছেলেপেলে বন্ধু বান্ধব, যেটা ছোটবেলায় বন্ধু বান্ধব ছিল যারা, ধরে না যে মানুষ চলো একটু আমার সঙ্গে খেলো, আমরা একটু একসাথে বসি না বলে, কিন্তু আমাদের একটা একাডেমি আছে রাজগঞ্জে, ওটা ইস্ট বেঙ্গল একাডেমি ছিল 2016 অব্দি লাস্ট, দেন একটু অফ হয়ে গেছে প্রবলেমের জন্য, দেন আবার শুরু হবে ওইটা একাডেমিটা। কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক বাচ্চা ছেলেরা প্র্যাকটিস করে, 80-90 জন কন্টিনিউ মাঠে প্র্যাকটিস করতে আসে ওরা। তো তাদেরকেও আমি সময় দিই, আমি নিজেও আগে প্র্যাকটিস করি। খুব ভালো জিনিস যে আপনি তাদের একটু, হ্যাঁ, বাট তারপর ওদেরকে আমি বলি যে এরকম কর, এটা করলে এই জায়গায় যাবি, এটা ভালো না, এটা ভালো, এগুলো আমি ওদেরকে সবসময় বলি। আমি ওদেরকে প্র্যাকটিসও করে আলাদা করে, কি খাবে সেটাও বলে দিই, কত ঘন্টা ঘুমাবি সেটাও আমি ওদেরকে বলি, গাইড করি। আমি একটা সিনিয়র প্লেয়ার, আমি ওদেরকে গাইড করি। ইন ফিউচারে কি মানে প্ল্যান আছে যে কোনোদিন কোচ মানে হয়ে বা কোথাও একটা একাডেমি খুলে আপনি ফুটবলটাকে যাতে আগে নিয়ে যাওয়া যায়? ফিউচারে আমি এখন খেলছি, আমি খেলায় ফোকাস করছি এখন, বাট আমার বাড়ির পাশে যে একাডেমিটা আছে ওয়েলফেয়ার বলে, ওয়েলফেয়ার অর্গান, সেটাকে আমি, আমার ইচ্ছা, আমার স্যার বলছিল যে তুমি এই একাডেমিটা দেখো, কারণ এই একাডেমিটা অনেক কষ্ট করে সে তৈরি করেছে, একাডেমিটা অনেক কষ্ট করে তৈরি করেছে। তো ওটা ও বলছে যেন খারাপ না হয়, এখান থেকে যেন, যেমন তুমি বেরোছো এখান থেকে যেন 5টা প্লেয়ার আরও বের হয় এখান থেকে, যেন ভালো জায়গায় যায়। তো ওইটাই আমার টার্গেট, যদি আমি নেক্সট ফিউচারে আমি সেটাকে আরো ভালো করতে পারি, আরো 5টা ছেলেকে যেন সাপোর্ট করতে পারি, যেন ওরা আরো ভালো জায়গায় যায়, ভালো মানুষের মতন মানুষ হয়, ভালো জায়গায় খেলে বা জব করে, যেটাই করে না কেন, যেন আমি সাপোর্ট করতে পারি। এটা আমার ভালো লাগবে যদি পরে করতে পারি। হ্যাঁ, আপনার মতো প্লেয়ার যে জায়গায় আছে নিশ্চয়ই আপনি চাবেন যে আরো কেউ এখান থেকে বেরিয়ে ভালো জায়গায় পৌঁছাক, সেটা অবশ্যই চাবেন। সাথে সাথে আর একটা ব্যক্তিগত কোশ্চেন, যদি আপনার অনুমতি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো মানে বিয়ে করেছেন? না, এখনো বিয়ে করিনি। ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান নেক্সট 3 বছরে আমি দেখছি যদি করতে পারি, যদি সেরকম হয়, আমি এখনো সিঙ্গেল, নেক্সট 3 বছর যদি সেরকম হয়, সেরকম যদি কোনো আমার ভাগ্য দেবা কপালে আসে, দেন তারপর কপালে আসবে। আপনি যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই, আপনি এত ভালো প্লেয়ার, এত জায়গায় নাম আছে, আসবে। মানে মোটামুটি 3 বছরের 3 বছরের প্ল্যান আছে। হ্যাঁ, এখন মানে শুধু খেলাতে আমি এখন খেলাতে ফোকাস করছি, এইটা আমার খুব মানে ভাইটাল টাইম আমার জীবনে চলছে আর কি। এই 3 বছরে আমাকে মানে টপ পারফরমেন্স করতে হবে আরো,
এই 3 বছরের মধ্যে আমাকে অনেক আরো ভালো ক্লাবে, ধরো আরো বড় বড় ক্লাব যেন আমি ছুটে আসে আমাকে নেওয়ার জন্য, সেই জন্য আমি হার্ড ওয়ার্ক করছি, এভরিডে নিজেকে মেনটেন করছি। আর তারপরে বিয়ে শাদী পরে দেখা যাবে। আচ্ছা, আপনি এখন তো এই হায়দ্রাবাদ এফসিতে খেলছেন, অন্য কেউ অফার করে এরকম? হ্যাঁ, আমার অফার ছিল। আমি যখন এই যে জানুয়ারিতে আমার অফার ছিল চেন্নাই এফসিতে, আর হচ্ছে জামশেদপুরে এফসিতে আমার অফার ছিল। দেন আমার হায়দ্রাবাদে কন্ট্রাক্ট আছে, আমি যেতে পারিনি ওখানটায়। আচ্ছা আচ্ছা। ও হায়দ্রাবাদে আর কতদিনের কন্ট্রাক্ট আছে? আমার আরেক বছর কন্ট্রাক্ট আছে হায়দ্রাবাদ, 2025 মে। 2025 পর্যন্ত। তারপরে যদি অন্য কেউ অফার হ্যাঁ, করে, offer বেস্ট করে, অপরচুনিটি best, পান, হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই হ্যাঁ, আপনি ভাববেন তখন। ঠিক। না, আমার ইচ্ছা আছে আমি যদি আবার বেঙ্গলে কলকাতায় আসতে পারি, যেমন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3টে টিমে আবার এখন আইএসএল খেলছে এই বছর। তো আমি বাঙালি ছেলে হয়ে আমিও চাই কলকাতায় খেলতে, আমারও ভালো লাগে, কারণ ওখানে কলকাতায় আমাকে অনেকে চিনে, বেশিরভাগই সাপোর্টাররা অনেক ভালোবাসা ইস্ট দেয়। বেঙ্গলে অনেকদিন খেলেছিলেন, হ্যাঁ, ওখানে নিশ্চয়ই তো আমি খুব ভালোবাসা পাই কলকাতায় থাকলে। তো আমার ইচ্ছা আছে যদি সেরকম অফার আসে বা সেরকম আমাকে সুযোগ আসে, তো আমি আবার কলকাতায় ফিরবো। ডার্বি খেলেছিলেন? হ্যাঁ, আমি 3টা সিনিয়র ডার্বি খেলছি, 3টার মধ্যে 2টা জিতেছি আমার লাইফে, আর একটা ড্র হয়েছে। আর আন্ডার-19 ডার্বি আমি 8টা খেলছি, সেখানে আমি একটা গোল করেছি। তো আমি ডার্বিটা মানে কি বলবো, ডার্বিটা একটা অনেক অন্য বড় ম্যাচ, excitement, হ্যাঁ। একটা আলাদা তো অনুভূতি, একটা আলাদা কাজ করে আপনাদের। আমি যখন ফার্স্ট ডার্বি ম্যাচ খেলি 2018 সালে, তো মোহনবাগান এগেনস্টে যেটা হয়, তো মোহনবাগানকে আমরা 2-3-2 গোলে হারাইছি। আমি যে কি খুশি হয়েছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। দেন আমি স্যারকেও ফোন করি, আমার যে গুরু, সবার আগে আমি স্যারকে ফোন করি, উত্তম চক্রবর্তীকে। দেন উনি কান্না করে দিয়েছিলেন। আমরা মানে আমাকে ডার্বি খেলা দেখতে উনি কান্না করছে, উনি এতটা ইমোশনাল হয়ে গেছিল সে। তো আমি ওইটাই বলে, স্যার তখন বললো যে মনোজ তুমি ইন্ডিয়া টিমে খেলো, তোমাকে আমি ইন্ডিয়া টিমের জার্সিতে দেখতে চাই, খুব ভালো লাগলো তুমি খেলছো, আর আমাদের ছেলে পেলে আরও মোটিভেশন পাচ্ছে তোমাকে দেখে। তো এরকমই আর কি। ইস্ট বেঙ্গল থেকে মানে ওই এফসিতে গেলেন, কোনো নির্দিষ্ট কারণ ছিল? ইস্ট বেঙ্গল থেকে আমি ইয়েতে যাই, মোহামেডান স্পোর্টিং এ যাই। মোহামেডান। হ্যাঁ, ব্যক্তিগত কারণ না, কারণ ইস্ট বেঙ্গল যখন আইএসএল এ জয়েন করে, দেন আমার সাথে না, আমার কন্ট্রাক্ট ছিল, কেউ আমার সাথে মানে যোগাযোগ করেনি। তো একটা হয় না, একটু ব্যাপার থাকে অফিসিয়াল, বা নতুন ইনভেস্টার আসলে ইস্ট বেঙ্গলে তখন, আর পুরোনো ইনভেস্টার চলে গেছিল। তো তারপরে আমার একটু মনে একটু খারাপ লাগতেন, আমি মোহামেডান জয়েন করি। তারপরে আমার মোহামেডান জয়েন করার পরও আমাকে ইস্ট বেঙ্গল নিতে চাইছিল। মানে জানুয়ারি একটা উইন্ডো থাকে, তো ওখানে প্লেয়ার চেঞ্জ হয়, যাওয়া আসা হয়, সেই সময় আমাকে নির্দেশ ছিল, কিন্তু আমি সেই সময় যেতে পারিনি একটা কারণের জন্য, কারণ তখন আমি কন্টিনিউ খেলছিলাম। তারপরেও আমাকে যখন আমি হায়দ্রাবাদে আমার অফার আসে, হায়দ্রাবাদে সাইন করার পরে আমার ইস্ট বেঙ্গল অফার আসে। তো আমার সাইনটা হয়ে গেছে, যদি সাইনটা না আসতো তাহলে আমি ইস্ট বেঙ্গলই সাইন করতাম, কারণ আমি ইস্ট বেঙ্গল থেকে বড় হয়েছি, ইস্ট বেঙ্গলে খেলেছি, ইস্ট বেঙ্গলে আমাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। তো আমি ইস্ট বেঙ্গলকে ভালোবাসি অনেকটা। তো আমি চাইছিলাম যে ইস্ট বেঙ্গলে খেলতে, তো দেখা যাক যদি আগে সেরকম যদি আরো সুযোগ হয়, সেরকম অফার আসে, তো আমি আবার ইস্ট বেঙ্গলে জয়েন করবো। যাক, আমরা মানে এটা প্রত্যাশা রাখি যে বাংলার ছেলে বাংলার হয়ে আরো ভালো পারফরমেন্স করেন। তো আপনারা দেখলেন যে আমাদের সঙ্গে আজকে ছিলেন বিশিষ্ট ফুটবলার মনোজ মোহাম্মদ। ওনার মুখ থেকে আমরা শুনে নিলাম যে উনি কিভাবে, ওনার জীবনের স্ট্রাগলটা কি ছিল, এবং কিভাবে উনি আজকের এই যে মনোজ মোহাম্মদ সেটা হয়েছেন, তা ওনার মুখ থেকে আমরা শুনলাম। আমরা আজকে এখানেই সমাপ্তি করছি। খোদা হাফেজ।